হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 15, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, যেগুলো আগের এমএসসি পরীক্ষায় 90% কমন এসেছিল, এবারও এসএলএসটি পরীক্ষায় কিন্তু কমন আসবে। আলোচক হলাম আমি সৌম্যদীপ মাইতি। আমি এর আগে আধুনিক যুগ থেকে 3টি সেট দিয়েছিলাম। আজকে হচ্ছে চতুর্থ সেট। প্রশ্ন সংখ্যা হচ্ছে 4x60, মানে 240টা প্রশ্ন আজকে নিয়ে হবে। তো প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। এরপর কিন্তু আমি মানে এরকম করে আর আধুনিক যুগ করাবো না, আমি বই থেকে ছবি তুলে করাবো। মানে এরকম টাইপিং করে অনেক সময় লেগে যাচ্ছে, তো আমি পরবর্তীকালে বই থেকে স্ক্রিনশট নিয়ে বা পিডিএফ করে আমি কেবল আধুনিক যুগটা করাবো আর বাংলা ব্যাকরণটা করাবো। আর প্রাচীন মধ্যযুগ, অনুবাদ অনুষঙ্গ, টেক্সট এগুলো আমি টাইপিং করেই করাবো। ওকে, আমাদের অনলাইন ক্লাস চলছে। যারা যোগাযোগ করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন। আমাদের 248 জন হয়ে গেছে, আর 2জন বাকি, 250 হলেই সিট ফুল হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের ফার্স্ট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটি গ্রিস দেশের ইসপস পণ্ডিতের ইসপস ফেবলস অবলম্বনে রচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের প্রশ্নগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, কথামালা। এটা সবাই জানেন। 2 নম্বর প্রশ্ন দেখুন, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের প্রকাশকাল কত? শর্মিষ্ঠা বানান কিন্তু অনেকে শর্মিষ্ঠা ময়রে হস্যই বলে, কিন্তু না, ময় রে হস্যই হবে। ঠিক আছে, শর্মিষ্ঠা নাটক, তারপর কিন্তু কোটেশনটা শেষ হবে। প্রচ্ছদ পরে কিন্তু এই বানানটাই আছে। উত্তর হচ্ছে অপশন খ, জানুয়ারি 1859 খ্রিস্টাব্দ বা 1265 বঙ্গাব্দ। যেহেতু জানুয়ারি মাস, তাই 594 বিয়োগ হবে 1265 বঙ্গাব্দ। শুধু 1859 খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে। আমি প্রমাণ দেখানোর জন্য কিন্তু এখানে খ্রিস্টাব্দ বঙ্গাব্দ সব দিয়েছি, যাতে সালটা আপনারা কিন্তু ভুল না জানেন। আমি সবসময় সাল অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, তাই আমার সালে অন্তত খ্রিস্টাব্দ বঙ্গাব্দ সবই থাকবে, কিন্তু আপনারা শুধুমাত্র খ্রিস্টাব্দটাই পড়বেন। 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রকে ফাদার অব দ্য বেঙ্গলি স্টেজ কে বলেছেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফাদার অব দ্য বেঙ্গলি স্টেজ কাকে বলা হয়? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রকে ফাদার অব দ্য বেঙ্গলি স্টেজ কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। ওকে, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী সারদা মঙ্গল, সাল হচ্ছে 1879। এই কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, আর্য দর্শন পত্রিকায়। 5 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণ চরিত্র প্রথম ভাগ 1886 প্রবন্ধগ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন? আমরা শুধুমাত্র কৃষ্ণ চরিত্রই বলি, কিন্তু প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ তিনি পরে লিখবে ভেবেছিলেন, সেটা কিন্তু আর লেখেননি। তো তার সাল কত? 1886 খ্রিস্টাব্দ। এই প্রবন্ধগ্রন্থটি তিনি কোন ছদ্মনামে লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ, রামচন্দ্র মিত্র। তার কিন্তু অনেকগুলো ছদ্মনাম আছে, দেখুন এখানে দেওয়া আছে কয়েকটা, যে অষ্ট অবতার চট্টোপাধ্যায়, হরিদাস বৈরাগী, শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, রামচন্দ্র মিত্র, এগুলো কিন্তু সবই বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম। আরও অনেক ছদ্মনাম তারা আছে। 6 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকে প্রথম গৈরিক ছন্দ ব্যবহার বা প্রয়োগ করেন? গৈরিকচন্দ্র প্রথম কে ব্যবহার করেন? গিরিশচন্দ্র ঘোষ, তার নামেই আছে। তো তার কোন নাটকে তিনি প্রথম এই ছন্দ ব্যবহার বা প্রয়োগ করেন? অপশন ক, রাবণ বধ নাটকে। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কলকাতায় একেবারে নিজের প্রচেষ্টায় কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? পরীক্ষায় তো আসতে পারে, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু। তো কে কত সালে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু? অপশন গ, 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বা 1324 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন। 8 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, ঘরে বাইরে।
নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে রবীন্দ্র ঠাকুরের শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, রক্তকরবী। অনেকে মুক্তধারা বলে, কিন্তু এটা হবে না। উত্তর হবে অপশন গ, রক্তকরবী, যা সাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? মরীচিকা। সেই মরীচিকার প্রকাশকাল কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, 1923 খ্রিস্টাব্দ বা 1330 বঙ্গাব্দ। শুধু 1923 এটা মনে গেলেই হবে। 11 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষায় এসেছিল এমএসসি পরীক্ষায়, যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় সাহিত্যিক হিসাবে 1966 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, গণদেবতা। কবে তিনি পুরস্কার পান জ্ঞানপীঠ পুরস্কার? 1966 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় সাহিত্যিক হিসাবে। তারপর দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে খেন্তি, সয়হরি, অন্নপূর্ণা প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়, যেটা হচ্ছে এবারে নতুন সিলেবাসে অ্যাড হয়েছে 11-12-এ? উত্তর হচ্ছে অপশন ঘ, পুঁই মাচা। 13 প্রশ্ন, 1329 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় বা 1922 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের প্রথম ছোট গল্প চোখ গেল প্রকাশিত হয়? মনে রাখবেন, চোখ গেল এটা কার লেখা প্রথম ছোট গল্প? বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা প্রথম ছোট গল্প। 1329 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বা 1922 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় চোখ গেল প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, প্রবাসী পত্রিকায়। 14 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? তথ্য দেখুন, রবীন্দ্রনাথের চয়নিকা 1909 বা 1316 নামক প্রথম কবিতা সংকলন গ্রন্থের আদলে এই গ্রন্থের কবিতা প্রকাশের পরিকল্পনা দেন বর্মন পাবলিশিং হাউসের প্রকাশক ব্রজবিহারী বর্মন। তাহলে কোন গ্রন্থের আদলে রচিত? চয়নিকা 1909 এই গ্রন্থের আদলে রচিত, তার যে গ্রন্থটা অ্যান্সার হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ, সঞ্চিতা কবিতা সংকলন গ্রন্থ। এটা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থ। এই গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। তো এই গ্রন্থটি চয়নিকা নামক কবিতা সংকলন গ্রন্থের আদলে রচিত। 15 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মিত্রের কোন উপন্যাসটি লোকেশ ঘটক ট্রায়াল টুইস ব্লাজেড নামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ, প্রতিধ্বনি ফেরে 1962। যদি ঘুরে প্রশ্ন আসে যে তার প্রতিধ্বনি ফেরে এই উপন্যাসটি কে ট্রায়াল টুইস ব্লাজেড নামে অনুবাদ করেন? উত্তর হচ্ছে লোকেশ ঘটক। আর যদি অনুবাদটির নাম কি, তাহলে ট্রায়াল টুইস ব্লাজেড। যে কোনো অপশান আসতে পারে, ঘুরে আসতে পারে, এগুলো মনে রাখবে। তারপর দেখুন, 16 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কবি তুলসীদাসের রামচরিতমানস গ্রন্থের আদলে সত্যনাথ ভাদুড়ী তার কোন উপন্যাসটি সাজিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, ধুরাইচরিত মানস, যার 2টি খণ্ড, দুটো দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তথ্য দেখুন, যে উপন্যাসটিতে তিনি তুলসীদাসের প্রায় সবকটি সূক্তি উদ্ধৃত করেছেন। 17 নম্বর প্রশ্ন, যেটা লক্ষ্মীর ছেলে না লক্ষ্মী ছাড়া নিয়ে ঝামেলা হয়, সেটা আমি ঝামেলাটা কাটিয়ে দিচ্ছি। সে কত খ্রিস্টাব্দে বড়দা সুকুমার রায়ের নির্দেশে মাত্র 14 থেকে 15 বছর বয়সে লীলা মজুমদার সন্দেশ পত্রিকায় লক্ষ্মী ছাড়া, প্রথমে লীলা মজুমদার সন্দেশ পত্রিকায় নাম দেন লক্ষ্মী ছাড়া, কিন্তু তার বড়দা সুকুমার রায় তিনি নামটা পরিবর্তন করে রাখেন লক্ষ্মী ছেলে। ছোট গল্পের মধ্য দিয়ে সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। তো তিনি নিজে সন্দেশ পত্রিকায় নাম রাখেন কি, লক্ষ্মী ছাড়া। তার বড়দা সুকুমার রায় নাম রাখেন লক্ষ্মীর ছেলে, যার ফলে ঝামেলাটা হয়। বুঝতে পেরেছেন কেন ঝামেলা হয়? কেন লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর ছেলে দুটোই পান আপনারা, এই কারণে দুটো পান। তো এই ছোট গল্পের মধ্য দিয়ে কবে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন গ, 1922 খ্রিস্টাব্দে। তাহলে কোন পত্রিকা? সন্দেশ পত্রিকা, 1922 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 18 নম্বর, আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, প্রেম ও প্রয়োজন, সাল হচ্ছে 1944 খ্রিস্টাব্দ বা 1351 বঙ্গাব্দ। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, মহর্ষি দেবীর কোন উপন্যাসে সুজাতা, ব্রতী, দিব্যনাথ প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, 1084 মা।
এই উপন্যাসটির জন্য তিনি ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এই পুরস্কারটি তাকে তুলে দিয়েছিল নেলসন ম্যান্ডেলা। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থটি ইংরেজি ভাষায় আই ক্যান বাট হোয়াই শুড আই গো অনুবাদক কে ছিলেন উড়িয়া কবি জয়ন্ত মহাপাত্র এবং মৈথিলি ভাষায় যা সাকিছি কিন্তু কিয়ে যাও নামে অনুদিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, যেতে পারি কিন্তু কেন যাব। ইংরেজি ভাষায় অনুদিত হয় আই ক্যান বাট হোয়াই শুড আই গো, অনুবাদক হচ্ছে উড়িয়া কবি জয়ন্ত মহাপাত্র। মৈথিলি ভাষায় অনুদিত হয় যা সাকিছি কিন্তু কিয়ে যাও। আচ্ছা, একটা কথা বলি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। এই তথ্যগুলো আমি যেসব বই থেকে নিয়েছি সেটা হচ্ছে আমাদেরই লেখা বই, সবাই জানেন। সেটা হচ্ছে হয়তো বইয়ের তথ্য আছে কিন্তু আমি এমসিকিউ আকারে সাজিয়ে দিয়েছি। আপনার এই তথ্য পড়েন মোটামুটি গ্যারান্টি দিচ্ছি যে 90% কমন পাবেন, যেটা 3-4টা প্রশ্ন এবারে এসছিল এমএসসি পরীক্ষায়। ঠিক আছে, এই দেখুন বইটা, বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ প্রথম খণ্ড। প্রথম খণ্ড মানে আমরা যে এটা প্রথম খণ্ড প্রাচীন দ্বিতীয় খণ্ড এটা নয়, আমরা এখানে 9-10 সিলেবাস নিয়ে সাজিয়েছি। আর এরপর যদি কোনো 11-12 জন্য বই লিখি তখন দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এই বই বেরোবে। ঠিক আছে, 9-10 সিলেবাসটিটা কভার করা হয়েছে বাংলা সাহিত্যিক চরিতমালা আধুনিক যুগ প্রথম খণ্ডে। লেখক বললাম আমি সৌম্যদীপ মাইতি, সাইজুর মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ। এই বইটা বুকিং চলছে, কলেজ স্ট্রিট থেকে নিলে 528 টাকাতে বুকিং করতে হবে। আর যদি কেউ কুরিয়ার দিতে চান পোস্ট অফিস মারফত মোট 600 টাকা লাগবে। এই বইটা আপনাদের পোস্ট অফিস মারফত কুরিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে সবাই বইটা হাতে পেয়ে যাবেন। বইটা কিন্তু আর বেশি নেই, আর মাত্র 100 কপি অ্যাভেলেবেল আছে, আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন। ওকে, তো চলুন, আমরা তথ্য আছে এই বইতে কিন্তু আমরা এমসিকিউ আকারে লিখেছি। হ্যাঁ, মানে এমসিকিউ আকারে প্রশ্নগুলো বানিয়েছি কিন্তু এই বইতে তথ্য আকারে করা আছে। এইগুলো পড়লে 90% প্রশ্ন কিন্তু কমন পাবেন, যেটা এমএসসি পরীক্ষা এসেছিল, এসএসটি পরীক্ষাও আসবে। ওকে, তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় নামক বাংলা বর্ণশিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকাটির প্রথম ও দ্বিতীয় ভাগের প্রকাশকাল কত? মনে রাখবেন যে বর্ণ পরিচয় প্রকাশকাল আমরা শুধুমাত্র 1855 এভাবেই আমরা জানি, এটাই মনে রাখলেই চলবে। কিন্তু আমি বললাম যে সাল নিয়ে একটু আমি আলোচনা করি, গবেষণামূলক সাল নিয়ে। আর বর্ণ পরিচয় এই গ্রন্থের দুটো ভাগ, প্রথম ও দ্বিতীয় ভাগ। ঠিক আছে, এই গ্রন্থের কটি ভাগ? দুটি ভাগ। তো প্রথম ও দ্বিতীয় ভাগের প্রকাশকাল কত সেটা জানতে চেয়েছে। উত্তর হচ্ছে অপশন গ, প্রথম ভাগের সাল হচ্ছে এপ্রিল 1855 খ্রিস্টাব্দ ও দ্বিতীয় ভাগের সাল হচ্ছে জুন 1855 খ্রিস্টাব্দ। এটা অনেকে অন্য মাস পাওয়া যায় অনেক বইতে, তো সেই জন্যই আমি এটা শুধু 1855 দিয়েছিলাম। কিন্তু যেহেতু অনেক বইতে অন্য মাসের নাম পাওয়া যায়, সেই জন্যই আমি এখানে কিন্তু মাসের নামগুলো জানিয়ে দিচ্ছি। শুধু আপনাদের 1855 দুটো খণ্ডের সাল এটুকু মনে রাখলেই হবে। আমি এখানে জাস্ট বানিয়ে দিচ্ছি যে প্রথম ভাগের সাল এপ্রিল 1855 খ্রিস্টাব্দ ও দ্বিতীয় ভাগের সাল হচ্ছে জুন 1855 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, মাইকেল মধু দত্তের মায়াকানন সাল হচ্ছে 1874 নামক অসমাপ্ত নাটকটি সমাপ্ত কে করেন? খুব ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে অপশন গ, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন খ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ সাল হচ্ছে 1860। এই নাটকটি হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক আর দর্পণ নামাঙ্কিত প্রথম নাটক। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থে তার প্রথমা স্ত্রী অভয়া দেবী, বন্ধু পূর্ণচন্দ্র, কৈলাস বিজয়, রামচন্দ্রের শ্রীচারণা এবং কবি হৃদয়ের ভালোবাসা ও দুঃখ যথাযথভাবে প্রকাশিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন ক, বন্ধু বিয়োগ সাল হচ্ছে 1870। একটা কথা বলি, দেখুন এখানে 3টা অপশন সাল হচ্ছে 1870। মনে রাখবেন যে বিহারীলাল চক্রবর্তীর মোট 4টি কাব্যগ্রন্থের প্রকাশকাল 1870। কোন কোন 4টি কাব্যগ্রন্থের প্রকাশকাল 1870? উত্তর হচ্ছে বন্ধু বিয়োগ 1870, প্রেম প্রবাহিনী 1870, বঙ্গসুন্দরী 1870, আর একটা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1870, সেটা হলো নিসর্গ সন্দর্শন। নিসর্গ সন্দর্শন সহ এই বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী, এই 4টি কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1870। ওকে, এগুলো মনে রাখবেন। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য সাল হচ্ছে 1875 প্রবন্ধ গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? উত্তর হচ্ছে অপশন খ, 9টি প্রবন্ধ আছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে প্রবন্ধ গ্রন্থে প্রবন্ধের সংখ্যা বা কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা মনে রাখতে হবে কিনা। এগুলো আমরা অনলাইন ক্লাসে করিয়ে দিই যে কোন কোনগুলো ইম্পর্ট্যান্ট
সেগুলো পড়লেই হয়ে যাবে। তাই যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তারপরে প্রশ্ন এমএসসির প্রশ্ন, এটা আপনারা স্কিপ করে যাবেন, কিন্তু আমার চ্যানেলে কিছু এমএসসি প্রশ্ন থাকবে, কারণ যখন এমএসসি পরীক্ষা হবে তখন কিন্তু আপনারা এই চ্যানেলটাকেই আবার ঘুরে ফিরে দেখবেন। তাই আমার চ্যানেলে এমএসসি পরীক্ষা প্রশ্ন থাকবে কয়েকটা হাতে গোনা, আপনারা স্কিপ করে যাবেন। মীর মশাররফ হোসেনের গোজীবন, সাল হচ্ছে 1889। প্রবন্ধগ্রন্থ রচনার প্রতিবাদে আখবারে ইসলামিয়া প্রথম প্রকাশ হচ্ছে 1884। পত্রিকায় মৌলভী মুহাম্মদ নাইমুদ্দিন বা নইমুদ্দিন তার কোন প্রবন্ধটি প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন খ, গোকাণ্ড প্রবন্ধ। খুবই ইম্পর্টেন্ট এটা এমএসসির জন্য। তারপর দেখুন 17 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে অমিত, লাবণ্য, কেতকী বা কেটি, শোভনলাল, যোগমায়া প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? এটা প্রশ্ন যে কতটা ইম্পর্টেন্ট সেটা বলে বোঝাতে পারবো না। উত্তর হচ্ছে অপশন ঘ, শেষের কবিতা, সাল হচ্ছে 1929 খ্রিস্টাব্দ বা 1336 বঙ্গাব্দ। 28 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগারে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ, শেষ লেখা, 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। যদি এই কাব্যগ্রন্থের নামকরণ তিনি করেননি, এই কাব্যগ্রন্থের নাম করেছেন কে? তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, যাকে তিনি গোরা উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, তো তার গ্রন্থাগারে প্রকাশিত, জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ বললে কিন্তু জন্মদিন হতো, আর তার শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ বা গ্রন্থাগারে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ সেটা শেষ লেখা হয় 1941 বা 1348। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, কোন নাটকটি বা কোন ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্র জীবন দর্শনেরই নাট্যরূপ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন খ, মেবার পতন, সাল হচ্ছে 1908 খ্রিস্টাব্দ। এখানে যে সালগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। 30 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির ছোট গল্পটি রচনার জন্য কবে কুন্তলীন পুরস্কার পান? উত্তর হচ্ছে অপশন গ, 1903 খ্রিস্টাব্দে বা 1309 বঙ্গাব্দে। 21 নম্বর প্রশ্ন, বিপ্রতীপ গুপ্ত কার ছদ্মনাম? যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম। যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে 1356 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় বা 1949 খ্রিস্টাব্দে কোন মাসিক পত্রিকায় স্মৃতিকথা নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখেন? স্মৃতিকথা তার হচ্ছে আত্মজীবনীমূলক রচনা, তার আত্মজীবনীমূলক রচনার নাম কি? স্মৃতিকথা। তিনি কোন ছদ্মনামে লেখেন? বিপ্রতীপ গুপ্ত। সাল হচ্ছে কত? 1356 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যা বা 1949 খ্রিস্টাব্দ। তিনি কোন পত্রিকায় লেখেন? উত্তর হচ্ছে অপশন গ, বসুমতী পত্রিকায়। ঠিক আছে, তথ্যগুলো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখুন 32 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের প্রকাশকাল কত? এটার বিশাল ঝামেলা হয়। আমাদের হয়তো প্রথম সংস্করণ 1944 ছিল, কিন্তু আবার 1942 ছিল। তো এটা অথেন্টিক অ্যান্সার হবে অপশন খ, মার্চ 1942 খ্রিস্টাব্দ বা চৈত্র 1348 বঙ্গাব্দ। শুধু 1942 মনে রাখলেই হবে, যেহেতু মার্চ মাস তাই 594 বিয়োগ হবে মার্চ 1942 খ্রিস্টাব্দ বা চৈত্র 1348 বঙ্গাব্দ। এটা কিন্তু 1944 খ্রিস্টাব্দ হবে না, 1942 খ্রিস্টাব্দ অথেন্টিক অ্যান্সার। আপনার কিন্তু শুধুমাত্র 1942 মনে রাখলেই হবে। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, 1328 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় মানে 1922 খ্রিস্টাব্দে। এখানে থেমে যাই একটু। অনেকে বলে 1921, বিভিন্ন বইতে 1921 দেওয়া আছে। এটা কিন্তু আমি বলি যে মাঘ সংখ্যা আমরা কি জানি, পৌষ মাসের 16 তারিখ থেকে চৈত্র মাসের 31 তারিখ, এই 3.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। অন্য ক্ষেত্রে পহেলা বৈশাখ থেকে 15ই পৌষ, এই 8.5 মাস বঙ্গাব্দকে খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করতে হয়। এখানে মাঘ মাস মানে 1922 খ্রিস্টাব্দ একদম গ্যারেন্টি। আমি গবেষণামূলক বই বিভিন্ন পত্র পত্রিকা ঘেটে পেয়েছি, এটা 1922 খ্রিস্টাব্দ হবে। এটা কিন্তু 1921 খ্রিস্টাব্দ হবে না। আমার কাছে অনেক গবেষণামূলক বই আছে, এটা 1922 খ্রিস্টাব্দ হবে। 1328 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় বা 1922 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত কোন ছোট গল্পের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক, উপেক্ষিতা। তার উপেক্ষিতা গল্প 1922 খ্রিস্টাব্দ কোন পত্রিকা? প্রবাসী পত্রিকার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা 1957 কাব্যগ্রন্থটি কাকে বা কাদের উৎসর্গ করেন? যদি বলি রচনাকাল কত, তাহলে মার্চ 1934। প্রকাশকাল কত? সেটা হচ্ছে 1957 খ্রিস্টাব্দ। এই কাব্যগ্রন্থটি তিনি কাকে বা কাদের উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আহ্বমান বাংলা বাঙালিকে। ওকে, তারপর দেখুন 35 নম্বর, মারাত্মক ইম্পর্ট্যান্ট। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল তার স্ত্রী লীলাবতী দেবীকে স্মরণ করে কোন উপন্যাসটি লেখেন? খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, লি। লি সাল হচ্ছে 1978। লি শব্দের অর্থ হচ্ছে মিলন।
তারপর দেখুন 36 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ভাদুড়ির জাগরি অক্টোবর 1945 বা 1352 উপন্যাসের প্রথম পাঠক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, হিন্দি কথা সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু ছিলেন প্রথম পাঠক। তো মনে রাখবেন এই উপন্যাসটি কিন্তু কোনো বাংলা পত্রিকায় প্রকাশিত হয়নি, খবর পাওয়া যায় তা হিন্দি পত্রিকায় প্রকাশিত, তাই আমার নাম পাওয়া যায়নি। অনেকে দেখি ভুলভাল শনিবারের চিঠি বা কিছু ভুলভাল কমেন্ট করে, এটা কিন্তু একটা হিন্দি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার নাম পাওয়া যায়নি। কোনো শনিবার চিঠি পত্রিকা কিন্তু প্রকাশিত হয়নি, ঠিক আছে। আর এই উপন্যাসের জন্য তিনি 5 বছর পর 1950 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তাহলে প্রথম তিনি হচ্ছে রবীন্দ্র পুরস্কার প্রাপক, মনে রাখবেন। বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার পান কে? সত্যেন্দ্রনাথ ভাদুড়ি 1950 খ্রিস্টাব্দে, তার জাগরি 1945 এই উপন্যাসের জন্য। এটি হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাস। তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই এবং ছোট বকুলপুরের যাত্রী ছোট গল্প দুটি কোন প্রেক্ষাপটে রচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সবাই দেখে নেবেন। উত্তর হচ্ছে অপশন গ, তেভাগা আন্দোলনের পটভূমিতে রচিত হারানের নাচ জামাই এবং ছোট বকুলপুরের যাত্রী, এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প। তারপর দেখুন 38 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, ডক্টর সুকুমার সেনের মতে বন্দির বন্দনা অন্যান্য কবিতা 1930 সাল কাব্যগ্রন্থের নামকরণের ব্যাপারে বুদ্ধদেব বসু কোন কবির কাছে ঋণী হয়ে আছেন? অথবা এই কাব্যগ্রন্থের নামকরণটি কোন কবির বন্দি বন্দনা কবিতা থেকে গৃহীত হয়েছে? ওকে, উত্তর হচ্ছে অপশন খ, কাজী নজরুল ইসলামের বন্দি বন্দনা কবিতা থেকে গৃহীত হয়েছে, বা তার কাছে কাজী নজরুল ইসলামের কাছে তিনি ঋণী হয়ে আছেন। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, বাঙালি কবির হাতেও কবিতার শুধু বীণা হয়ে বাজছে না, অস্ত্র হয়েও ঝলসাচ্ছে। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক 1940 কাব্যগ্রন্থের সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন? পদাতিকের সাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা 1346 বঙ্গাব্দ। তো এই কাব্য সম্পর্কে এরূপ মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বুদ্ধদেব বসু। 40 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিকের পিতৃত্ব নাম বা প্রকৃত নাম সুরথনাথ বসু? উত্তর হচ্ছে অপশন ঘ, সমরেশ বসু। তাকে বাংলা সাহিত্যের রাজপুত্র বলা হয়, ঠিক আছে। সাহিত্যের রাজপুত্র কাকে বলা হয়? সমরেশ বসুকে। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। সত্যি কথা বলতে যদি সময় থাকতো পুরো গিলে খাইয়ে দিতাম, শুধু খেতে হতো আমাদেরকে, সব তথ্য বলে দিতাম। সময়ের অভাব হয়তো আমাকে স্কিপ করে যেতে হচ্ছে, কিন্তু যতটুকু পারছি তথ্যগুলো দিয়ে যাচ্ছি, সংযোজন করছি। আর আপনি দেখে নেবেন, এখন খাতা লেখার সময় নেই, বারবার দেখুন ভিডিওটা, তাহলে ঠটস্থ হয়ে যাবে। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। 42 নম্বর প্রশ্ন, মাইকেল মুশফিকের কোন কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হিসেবে চিহ্নিত? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বীরাঙ্গনা কাব্য, সাল হচ্ছে 1862 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কোন নাটকটির পটভূমি হলো কাছাড় অঞ্চল? হ্যাঁ, কোন নাটকটির পটভূমি হলো কাছাড় অঞ্চল? উত্তর হচ্ছে অপশন ঘ, কমলে কামিনী নাটক। 44 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থটি উষা বন্দনা দিয়ে শুরু হয়েছে? এটুকুই পরীক্ষায় আসবে যে উষা বন্দনা দিয়ে কোন কাব্যগ্রন্থটি শুরু হয়েছে। আমি তথ্য অ্যাড করেছি, সেটা হলো চরণ কমলে রেখা, আধাদ রবি রেখা, সর্বাঙ্গে গোলাপ আভা, শিবান্তে শুকতারা জলে। উত্তর হচ্ছে অপশন খ, সারদা মঙ্গল। এই কাব্যগ্রন্থটি উষা বন্দনা দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখুন 45 নম্বর মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি লেখা হয়েছে নায়িকার আত্মচরিত্রের ঢঙে? উত্তর হচ্ছে অপশন খ হওয়া উচিত, গ হয়ে গেছে ভুল করে, দাগ নাম্বারটা ভুলে গেছে। অপশন খ, ইন্দিরা উপন্যাসটি নায়িকার আত্মচরিত্রের ঢঙে লেখা। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ সাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ বা শ্রাবণ 1333 বঙ্গাব্দ। এই গল্পগ্রন্থের প্রথম গল্প কোনটি? অনেকে এটা ভুল করে, অনেকে ভিকারিনী করে, কিন্তু না, ভিকারিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প হলেও মনে রাখবে তার গল্পগুচ্ছ বলে যে গল্পগ্রন্থটা আছে 1926, এই গল্পগ্রন্থের অন্তর্গত প্রথম গল্প হচ্ছে অপশন খ, ঘাটের কথা।
তাহলে তার প্রথম গল্প ভিখারিনী হলেও তার গল্পগুচ্ছ গল্পগ্রন্থের প্রথম গল্প হচ্ছে অপশন খ ঘাটের কথা। 47 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের গীতাঞ্জলি 1910 প্রকাশকাল, কাব্যগ্রন্থে মোট গান বা কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ 157টি। অনেকের 153 বলে, কিন্তু না, অথেন্টিক বই থেকে নেওয়া। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট গান বা কবিতার সংখ্যা হচ্ছে অপশন ঘ 157টি। 48 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত সঙ্গীত ধনধান্য পুষ্প ভরা গানটি তার কোন নাটকে বালকদের দ্বারা গীত হয়? উত্তর হচ্ছে অপশন গ তার শাহজাহান নাটকে বালকদের দ্বারা গীত হয়। তবে দেখুন 49 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত? দেখুন শুধুমাত্র খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে, কিন্তু আমি বললাম না সাল নিয়ে একটু গবেষণা করি, তাই জন্য পুরোটাই দিয়ে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ক 3 সেপ্টেম্বর 1917 খ্রিস্টাব্দ বা 1324 বঙ্গাব্দ। শুধু 1917 খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে যে বীরবলের হালখাতা প্রমথ চৌধুরীর লেখা প্রথম বিদ্রোহাত্মক প্রবন্ধ গ্রন্থ। তো এর প্রকাশকাল হচ্ছে 1917 খ্রিস্টাব্দ, এটুকু মনে রাখলে চলবে। 55 প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, রাজশেখর বসু কিন্তু কোনো উপন্যাস লেখেননি, এটা মনে রাখবেন। যে আমাদের যে সিলেবাসে আছে সাহিত্যিকগুলো, যারা হচ্ছে পথ সাহিত্যিক, তাদের মধ্যে একমাত্র উপন্যাস লিখেনি রাজশেখর বসু। রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য 1958 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য দ্বিতীয় হবে, ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হবে। কারণ প্রথম তো হচ্ছে আপনারা সবাই জানেন জ্ঞানপীঠ পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে রবীন্দ্র পুরস্কার, ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার, আর দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে সাহিত্য অকাদেমি পুরস্কার। তো 1958 খ্রিস্টাব্দে কোন গল্পগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? ওকে, এটা হচ্ছে প্রশ্ন। দেখুন তো উত্তর হচ্ছে অপশন ঘ আনন্দ বা ইত্যাদি গল্প। সাল কত? 1958 খ্রিস্টাব্দে। আর যদি বলে কোন গল্পগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন, সেটা হবে কৃষ্ণকলি ইত্যাদি গল্পের জন্য। ঠিক আছে, তারপর দেখুন 51 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক রাধা। প্রথম ঐতিহাসিক উপন্যাস রাধা। আর যদি বলে প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি, তখন কিন্তু হতো গন্না বেগম। প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস বললে হতো গন্না বেগম, প্রথম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাধা। তারপর দেখুন 52 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি সাল হচ্ছে 1950 নামক মহাকাব্যিক উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তথ্য দেখুন, কিন্তু পরে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। উত্তর হচ্ছে প্রথমে এটা অপশন ঘ অভ্যুদয় পত্রিকায় প্রকাশিত হয়। মনে রাখবেন এই উপন্যাসের জন্য তিনি 1951 খ্রিস্টাব্দে মানে 1 বছর পর মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আর এই উপন্যাসে কিন্তু মনে রাখবেন যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে ছাপাত ঘটেছে, কারণ এই উপন্যাসে কিন্তু নীল চাষের কথা বর্ণিত হয়েছে। তার মহাকাব্যিক উপন্যাস। তারপর 53 নম্বর প্রশ্ন দেখুন, বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের মোট উপন্যাসের সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ 60টি। তার উপন্যাস সংখ্যা হচ্ছে 60টি, আর গল্পের সংখ্যা 586টি, যার মধ্যে 578টি গল্প একটা পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয় আর 8টি অন্য জায়গায় প্রকাশিত হয়। গল্পের সংখ্যা 586টি গল্পের সংখ্যা সন্ধান পাওয়া যায়, আর উপন্যাসের সংখ্যা হচ্ছে 60টি, আর জীবনীমূলক নাটকের সংখ্যা হচ্ছে 2টি। তারপর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কোন কাব্যগ্রন্থটি মেদিনীপুর নিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ ভাঙার গান। তাহলে দেখুন 55 প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ পরমহংস, রবি পুরাণ, দিল্লি স্থাপত্য, হরিনাথ দে স্মরণে প্রভৃতি প্রবন্ধগুলি সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ক চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 56 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক অতসী মামি। তার প্রথম গল্পগ্রন্থ কোনটা? অপশন ক অতসী মামি। 57 প্রশ্ন,
আশাপূর্ণা দেবীর কোন উপন্যাসে হেমপ্রভা, ভট্টাচার্য মহাশয়, মনীন্দ্র, চিত্রলেখা প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? হেমপ্রভা, ভট্টাচার্য মহাশয়, মনীন্দ্র আর চিত্রলেখা। উত্তর হচ্ছে অপশন ঘ, অগ্নিপরীক্ষা উপন্যাসে। 18 নম্বর প্রশ্ন, বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের কিছু কবিতা বিভিন্ন ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায় অনুদিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, পূর্বলেখ। দেখুন 60টা প্রশ্ন তো আছে দেওয়া আছে, তো অনেকে পিডিএফ চান, পিডিএফ তো আর দেওয়া সম্ভব না, এত কষ্টের ফল। যারা আমাদের অনলাইন ক্লাসে পড়েন তাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, যারা আমাদের অনলাইন ক্লাস করতে চান, জয়েন হয়ে যান, তাদেরকে আমি পিডিএফগুলো, প্র্যাকটিস সেটগুলো আমি ক্লাসে দিয়ে দেবো। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, সমরেশ বসুর বিবর উপন্যাসটি 1965 খ্রিস্টাব্দে কোন পত্রিকার শারদীয় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সাল কত, 1965 খ্রিস্টাব্দে কোন পত্রিকার শারদীয় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, দেশ পত্রিকায়। খুব ইম্পর্টেন্ট। শেষ প্রশ্ন 60 নম্বর, তাকে বলছি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আমি হাজির হব। আজকে সেটটা অনেক খাটনি করে বানিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার দিয়েছি। হ্যাঁ, এগুলো যদি কমন আসার কিন্তু একটা বিশাল চান্স আছে। তো দেখুন 60 নম্বর প্রশ্ন, কোন কবির নেতৃত্বে প্রগতি পত্রিকা প্রকাশিত হয়? তথ্য দেখুন, তার আগে বলছি উত্তর হচ্ছে অপশন খ, শক্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রগতি পত্রিকা প্রকাশিত হয়। একটু তথ্য দেখে নিন। পরে এই পত্রিকাটির নাম পরিবর্তন করে নবোদয় রাখা হয়। তাহলে প্রগতি পত্রিকার পরবর্তী নাম কি? নবোদয়। বা নবোদয় পত্রিকার পূর্ববর্তী নাম কি? প্রগতি। তো পরে প্রগতি পত্রিকাটির নাম পরিবর্তন করে নবোদয় রাখা হয়। এই পত্রিকায় তিনি স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে লিখতেন, যেটা এবারে কিন্তু এমএসসি পরীক্ষা 11-12 পড়েছে। স্ফুলিঙ্গ সমাদ্দার এটা কার ছদ্মনাম? এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ঠিক আছে, তো স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে তিনি কোন পত্রিকায় লিখতেন? প্রগতি, যার পরবর্তী নাম হচ্ছে নবোদয়। ওকে, তাহলে স্ফুলিঙ্গ সমাদ্দার শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। আর এই পত্রিকায় তিনি কোন পত্রিকায় তিনি স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে লিখতেন? প্রগতি, যার পরবর্তী নাম হচ্ছে নবোদয়। এই হচ্ছে 60টা প্রশ্ন। হ্যাঁ, সবাই দেখে নেবেন, আর খাতা লেখার দরকার নেই, সবাই একবার রিভিশন করবেন, দুবার করে রিপিট করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।